মায়ার গল্প পর্ব ৫। সন্ধ্যারা গোয়া পৌঁছে দেখল যে বাড়ি ওরা ভাড়া করেছে সেই বাড়ির ছবিতে দেখতে যত সুন্দর, বাস্তবে তা ১০ ভাগও নয়। ওদের যে ঘরটা দিল সেটা বেশ খারাপ, সোঁদা গন্ধ। ভালো ঘর দুটোতে দুজন সাহেব মেম আছে, তারা নাকি ১০ দিনের জন্য ভাড়া নিয়েছে। নর্থ গোয়ায় বেশ ভিতরের দিকের বাড়িটা থেকে সমুদ্র অনেক দূরে। সন্ধ্যার মেজাজ গেল গরম হয়ে। কোনো রকমে এক রাত কাটিয়ে পরের দিন সকাল থেকে নতুন আস্তানার সন্ধান করতে শুরু করল। সাউথ গোয়ার আগন্ডা বিচে একটা জায়গা খুব পছন্দ হলো। থাকার জন্য রয়েছে ছোট ছোট কটেজ লাগোয়া প্রাইভেট বিচ। জানলো এরকম জায়গাকে বিচ রিসোর্ট বলে, হোটেল বলে না। ভাড়াও আহামরি নয়। আগের সন্ধ্যা হলে হয়তো এই ভাড়া শুনে ভিড়মি খেত, কিন্তু এখনকার সন্ধ্যার মনে হলো বাহ, বেশ সস্তাই তো। ওরা লোনাভলার বাড়িওয়ালার আত্মীয়ের বাড়ি ছেড়ে আগন্ডা বিচের রিসোর্টে চলে এলো। গোয়ায় যত না দেশের লোক, তার চেয়ে বেশি সাহেব মেম। সন্ধ্যা তাদের পোশাক আশাক দেখে হেসে খুঁটিপাটি হচ্ছে। আর মায়া, তার যে সে কি অবস্থা সে আর বলে বোঝানোর নয়। মায়ার রকম সকম দেখে সন্ধ্যার আরো হাসি পায়। সারাদিন ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, শেষ বিকেলে রিসোর্টে ফিরে আসে। একদিন সন্ধ্যাবেলা ওদের কটেজের লাগোয়া প্রাইভেট বিচে বসে আছে। অন্য টেবিলগুলোতে রাখা নানা ধরনের ড্রিঙ্কসের বোতল দেখিয়ে মায়াকে জিজ্ঞাসা করে সন্ধ্যা, কিরে খাবি নাকি? মায়া জানে ওগুলো কিসের বোতল। দোকানে আঙুল দিয়ে চোখ বন্ধ করে বলে, হরি হরি, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ। সবকিছু একবার চেখে দেখতে হয় জীবনে, বুঝলে? রক্ষে করো বাপু। আমি কিন্তু ২-৪ বার খেয়েছি। তোর তপনদার সঙ্গে বিয়ের পরপর যখন ঘুরতে যেতাম তখন খেয়েছি। খুব একটা ভালো লাগেনি খেতে, তবে খাওয়ার পর মাথার মধ্যে যে ঝিমঝিমানি আসে সেটা বেশ লাগে। একবার একটু খেয়ে দেখি না। না না, মা বাবা স্বর্গ থেকে দেখছে। অমন পাপ কাজ আমি করতে পারবো না গো বৌদি। দূর বোকা, এটা তো একটা মজা। সন্ধ্যার মনে একটা কথা উঁকি দেয়, ভাবে মায়াকে জিজ্ঞাসা করবে কিনা। মেয়েটা এইভাবে জীবনটা কাটিয়ে দিল, মেয়ে হওয়ার শরীর সুখ কি তা তো জানলই না। ওর কি কখনো কিছুই ইচ্ছে করেনি? সেই কবে থেকে মায়াকে চেনে। আগে কখনো যে মনে হয়নি তা নয়, কিন্তু প্রতিদিনের যুদ্ধ সামলে সেসব কথা জিজ্ঞাসা করার ফুরসত আসেনি। ওর নিজের একরকম লড়াই ছিল, মায়ার একরকম লড়াই। এখন তো আর লড়াই নেই। হাতের মুঠোয় এখন অনেক সুখ, অনেক ঐশ্বর্য। জিজ্ঞাসা করবে নাকি মায়াকে ওর জীবনে কোনো আফসোস আছে কিনা? মায়া, একটা কথা সত্যি করে বলবি? কি গো বৌদি? এই যে গোসাই কাকা তোর বিয়ে দিল না, তোর মন খারাপ হয়নি কখনো? বিয়ে করার ইচ্ছা হয়নি কখনো? বাবা তো গণনায় দেখেছিল আমার বিবাহ যোগ নেই। তোর নিজের কখনো ইচ্ছে করেনি বিয়ে করতে? মায়া কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। একটা কথা মনে পড়ে, মায়ার এক মাস্তুতো বোন বিয়ের পর ওর মাকে প্রণামী দিতে এসেছিল। ওরা শিলিগুড়িতে থাকত। মায়াদের বাড়িতে ১ সপ্তাহ ছিল কলকাতা ঘুরবে বলে। সেই সময়ে মায়া দেখেছিল সদ্য বিবাহিত দম্পতিকে। দেখে ফেলেছিল তাদের অনেক অতর্কিত মুহূর্ত। মায়ার শরীরে কেমন কাঁটা দিত। পুরুষ নারীর শারীরিক সম্পর্ক ঠিক কি তা নিয়ে মায়ার কোনো স্পষ্ট ধারণা এখনো নেই। মায়ার তখন 40 ছুঁই ছুঁই।
নিজের থেকে অনেক ছোট ওই বোন আর তার বরকে দেখেছিল তাদের আহ্লাদ, তাদের সোহাগ। মায়া লুকিয়ে লুকিয়ে ওদের দেখত। ওরা চলে যাওয়ার পর একদিন কেন যেন খুব কান্না পেয়েছিল। মায়াকে চুপ করে থাকতে দেখে সন্ধ্যা বলল, কি রে, এত কি ভাবছিস? বললি না? মায়া সেই বোন আর তার বরের কথা সন্ধ্যাকে বলল। কি ভেবে ওরা চলে যাওয়ার পর নিজের কান্নার কথাটা বলল না। সন্ধ্যা সব শুনে বলল, গোসাই কাকার তোর বিয়ের চেষ্টা করা উচিত ছিল। প্রকৃতির একটা নিয়ম আছে তো, সেটাকে কি অস্বীকার করা যায়? কিছুক্ষণ চুপ করে থেকে সন্ধ্যা স্নেহমাখা গলায় বলল, নিজেকে ভালো করে দেখেছিস? মুখে একটা চকচকে ভাব এসেছে, সাজতেও শিখে গেছিস, আর আমাকে সাজিয়ে দিতে হয় না। কতদিন আর শাড়ি পরিস না, মনে আছে? সন্ধ্যার কথায় মায়া লাজুক হাসল। হাসি মুখে সন্ধ্যাকে বলল, তোমাকেও এইসব পোশাকে বেশ লাগে, আগের সেই রাগ রাগ ভাবটা আর নেই। সন্ধ্যা জোরে হেসে উঠল মায়ের কথা শুনে। হাসতে হাসতে বলল, আমাদের পাড়ার লোকেরা আমাকে ঝগড়াটে সন্ধ্যা বলতো, তাই না? পাড়ার প্রসঙ্গ উঠতে মায়া একটু আনমনা হয়ে যায়। উদাস গলায় বলে, ঘরের ঠাকুর কতদিন জল পাচ্ছেন না। আচ্ছা বৌদি, ওখানে কি হচ্ছে এখন? সন্ধ্যা তাচ্ছিল্যের গলায় বলে, মর্গে যাক, কে জানতে চায় ওখানকার কথা? কেউ কি আমাদের খোঁজ করছে? এতদিনে সবাই জেনে গেছে আমি আর তুই ওখানে আর নেই। সেই যে পুরীতে মল্লিকারা দেখেছিল, মনে আছে? তবে আমরা কোথায় আছি সে খবর ওরা জানতেও পারবে না, কেউ জানতে চাইবেও না। সমুদ্রের পাড়ে বসে দারুণ সব খাবার খেতে খেতে আজ ওরা ওদের ফেলে আসা সেই গলির নানা পুরনো কথা আলোচনা করতে থাকে। মায়া ভাবে, ও সেই একঘেয়ে জীবনটাই কি বেশি ভালো ছিল? সন্ধ্যা ভাবে, কোনোদিন কি কল্পনা করতে পেরেছিল সেই নোংরা দুর্গন্ধ ভরা হাসপাতালের ডিউটির হাত থেকে রেহাই পাবে? মানুষ ঠিক কতটা কল্পনা করতে পারে? চরম দুঃসাহস দেখিয়ে ছোটনের টাকা নিয়ে বেরিয়ে আসার সময় সন্ধ্যার কল্পনায় ছিল না যে পুলিশ 2 মাসের মাথাতেই ওদের খোঁজে বেরিয়ে পড়বে। সেদিন রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার সময়ও সন্ধ্যা কল্পনা করতে পারেনি আর 2 দিন পরে ওদের জীবনে কি ঝড় আসতে চলেছে। লোনাভলায় যে বাড়ি সন্ধ্যা আর মায়া ভাড়া নিয়েছিল, পুলিশ সেই বাড়িতে এসে মায়াদের ঘরের দরজা ভেঙে সার্চ করে কিছু জামাকাপড় আর বাসনপত্র ছাড়া কিছু পেল না। বাড়িওয়ালা সুরজ দেও, আশেপাশের বাসিন্দা দোকানদারদের জেরা করা হলো। সুরজ দেওর কাছ থেকে সন্ধ্যার এখনকার মোবাইল নম্বর পেল পুলিশ। 2 জন মধ্যবয়সী বাঙালি মহিলা কোটি কোটি টাকা নিয়ে তাদের এলাকায় এসে ডেরা পেতেছে, এই খবর লোনাভলা পুলিশকে যথেষ্ট উত্তেজিত আর চমৎকৃত করেছিল। উত্তেজনা চেপে রাখতে না পেরে এবং কিছুটা কৌতূহলে তারা জড়ো হওয়া লোকজনের সামনে টাকার কথা বলে ফেলেছে। কোটি কোটি টাকার কথা শুনে গোয়ার কথাটা কেন বলে দিল পুলিশকে, সেটা ভেবে সুরজ হাত কামড়াচ্ছিল। পুলিশ ওদের ধরে নিলে সুরজের তো কোনো সুযোগই থাকবে না সন্ধ্যাদের থেকে টাকা বাগিয়ে নেওয়ার। সন্ধ্যারা যে ওর আত্মীয়ের বাড়িতে নেই সে খবর সুরজ জানত, কিন্তু সন্ধ্যারা কোথায় আছে তা নিয়ে মাথা ঘামায়নি আগে। পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যাকে ফোন করল সুরজ। সুরজ একা নয়, ওই অঞ্চলে আরো কয়েকজনের কাছে সন্ধ্যার নম্বর ছিল। তাদের মধ্যে 2 জন দোকানদার আর একজন প্রতিবেশী মহিলাও
সন্ধ্যাকে ফোন করে ওরা কোথায় আছে, কতদিন ওখানে থাকবে, এসব ব্যাপারে বিশদে জানতে চায়। এর মধ্যে প্রতিবেশী মহিলা উত্তেজনায় জিজ্ঞাসা করে ফেলে পুলিশ এসেছিল কিনা ওদের কাছে। যখন একের পর এক ফোন আসছিল লোনাভলা থেকে, সন্ধ্যা আর মায়া রাতের খাওয়া সেরে সমুদ্রের পাড়ে হাঁটছিল সেই সময়। প্রথম ফোন এসেছিল এক দোকানদারের কাছ থেকে। তাকে সন্ধ্যা বিশেষ কিছু বলেনি। তারপর আসে সুরজ দেওর ফোন। তার সঙ্গে কথায় কথায় কোথায় থাকছে, কেমন ঘুরছে, সবকিছুই বলেছে। তখনও সন্ধ্যার কিছু মনে হয়নি। তারপর যখন আরও একজন দোকানদার ফোন করে এবং শেষে এক প্রতিবেশী মহিলা, সন্ধ্যার ব্যাপারটা ভালো ঠেকে না। ওই মহিলাকে পাশ থেকে কেউ বলে বলে দিচ্ছিল কি জিজ্ঞাসা করতে হবে, সেটা সন্ধ্যা বুঝতে পারছিল। শেষে যখন মহিলা জিজ্ঞাসাই করে ফেলল পুলিশ এসেছিল কিনা ওদের খোঁজে, সন্ধ্যা ভয় পেল, ভীষণ ভয় পেল। বুঝল কিছু একটা গন্ডগোল হয়েছে। নয়তো একই দিনে এতজন কেন ফোন করে একই কথা জিজ্ঞাসা করছে? আর পুলিশের কথাই বা বলল কেন? ঠিক কি হয়েছে তা ভালোভাবে বুঝতে না পারলেও এটা বুঝল এখানে আর থাকা ঠিক হবে না। রাত তখন প্রায় 9:30। রাতেই বেরিয়ে পড়বে নাকি সকাল অবধি অপেক্ষা করবে? ভয়ে ভাবনায় অস্থির অস্থির লাগছে সন্ধ্যার। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে সন্ধ্যা। মন স্থির করে ফেলে আজ রাতেই বেরিয়ে পড়বে এখান থেকে। রিসোর্টে গিয়ে সেদিন অবধি যা বিল হয়েছিল সেটা মেটায়। ওরা যে চলে যাবে সেটা জানায় না, বরং আরো 2 দিনের জন্য ঘরের টাকা অগ্রিম দেয়। ঘরে এসে মোবাইলে দেখতে থাকে কাছাকাছি কোথায় যাওয়া যায়। কয়েক ঘন্টার দূরত্বে কারওয়ার বলে একটা বিচ আছে দেখল। এই কদিন যে ড্রাইভারের গাড়িতে ঘুরেছে তাকে ফোন করলো, কিন্তু সে জানালো গোয়ার বাইরে গেছে, রাতে ফিরতে পারবে না। মায়াকে ঘরে থাকতে বলে বাইরে বেরিয়ে এলো। একবার ভাবলো রিসেপশনে জিজ্ঞাসা করবে কিনা কোনো গাড়ির কথা, কিন্তু এদের জানাতে চায় না ওরা চলে যাচ্ছে এখান থেকে। কেউ খোঁজ করতে এলে ভাববে ওরা গোয়াতেই আছে, এখানেই খোঁজ করে সময় নষ্ট করবে। ততক্ষণে ওরা অনেকটা দূরে চলে যেতে পারবে। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা রিসোর্টের গেটের কাছে চলে আসে। ট্যুরিস্ট গ্রুপকে নামিয়ে দিতে আসা গাড়ি অনেক সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকে সওয়ারি পাওয়ার আশায়। দেখল 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। 2টো গাড়ি গোয়ার, একটা কোলহাপুরের। সন্ধ্যা কোলহাপুরের গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করল যাবে কিনা। ড্রাইভার বলল কোলহাপুরের দিকে গেলেই যেতে পারে। সন্ধ্যা বলল ওরা কোলহাপুরেই যাবে। রুমে ফিরে মায়াকে তৈরি হয়ে নিতে বলল। একটা ব্যাগে ওদের পুরনো জামা কাপড়গুলো ঢুকিয়ে সেই ব্যাগটা ওই হোটেলের ঘরে রেখে বাকি জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো। মায়া জিজ্ঞাসা করেছিল এত রাতে কোথায় যাচ্ছে। সন্ধ্যা ওকে বলেছে পরে বুঝিয়ে বলবে, এখন চুপ করে থাকতে। গাড়ি অবধি যাওয়ার সময় সন্ধ্যা রিসেপশনের সামনে দিয়ে না গিয়ে একটু ঘুর পথে গেল। আসার পথে হোটেলের কোনো কর্মচারী চোখে পড়ল না। গাড়িতে উঠে সন্ধ্যা একটু দম ফেলল। প্রথমে ফোনটা বন্ধ করে দিল। এর মধ্যে সুরজ দেও আবার ফোন করেছিল জানতে কেউ ওদের সঙ্গে দেখা করতে এসেছিল কিনা। ফোন বন্ধ করাটা জরুরি মনে হলো তাই। কিছু দূর যাওয়ার পর ড্রাইভারকে বলল ওদের কারওয়ার বিচে নামিয়ে দিতে। ড্রাইভার গেল রেগে। গাড়িতে ওঠার আগে একরকম বলেছে, এখন আবার অন্য রকম বলছে। রাগে গজগজ করতে লাগলো। সন্ধ্যা ড্রাইভারকে বলল যে তাকে কোলহাপুর অবধি ভাড়াই দেবে। সে কথা শুনে কিছুটা ঠান্ডা হলো ড্রাইভার। সন্ধ্যা চোখ রাখছিল ড্রাইভারের ওপর। কারওয়ারে পৌঁছে সন্ধ্যা বলল বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো হোটেলে নিয়ে যেতে। কয়েকটা হোটেল ঘুরে
গ্রিন স্ট্রিটে একটা হোটেলে ঘর পাওয়া গেল। সন্ধ্যা ভাড়া মিটিয়ে নেমে পড়ল। এত রাতে এসেছে বলে একদিনের টাকা বেশি নিল হোটেল। সন্ধ্যা তা নিয়ে তর্কে গেল না। সবকিছু সেরে হোটেলের ঘরে ঢুকে বিছানায় শরীর এলিয়ে দিল সন্ধ্যা। মায়ার তখনও হতভম্ব ভাব কাটেনি, কিন্তু সন্ধ্যা এমন থমথমে হয়ে আছে যে কিছু জিজ্ঞাসা করতেও সাহস পাচ্ছে না। বিছানার একধারে গুটিসুটি হয়ে বসল। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা উঠে বসল, বলল, জামা কাপড় বদলে শুয়ে পড়। কি হয়েছে বৌদি? ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাদের কেউ খুঁজছে। ছোটনদা? বুঝতে পারছি না। সন্ধ্যার মনে হচ্ছে ছোটন হয়তো পুলিশের জেরায় বলে দিয়েছে মায়ার বাড়িতে টাকা রেখেছে। পুলিশ খুঁজতে এসে দেখেছে মায়া বাড়িতে নেই। মল্লিকারা মায়া আর সন্ধ্যাকে পুরীতে দেখেছে, সে কথাও হয়তো জেনেছে। কিন্তু পুলিশ লোনাভলা পৌঁছে গেল কি করে, সেটাই সন্ধ্যা বুঝতে পারছে না। ডেবিট কার্ডের ব্যবহার থেকে যে কে কোন শহরে সেটা ব্যবহার করেছে বোঝা যায়, এটা সন্ধ্যার জানা নেই। তাই সাবধান হতে পারেনি। দিব্যি চলছিল, হঠাৎ এ কি বিপদ এসে হাজির হলো। রাতে আর ঘুম আসবে না সন্ধ্যার। এত ঘাবড়ে গেছে যে মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই। জামা কাপড় বদলে নিল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো কি করবে, ঠিক কি ঘটেছে বা ওদের কারা খুঁজছে এটা জানা দরকার, নয়তো পরের প্ল্যান ঠিক করতে পারবে না। কিন্তু কি করে জানবে? কালকে একবার যাবে গোয়াতে, গেলে কি কিছু বুঝতে পারবে? যে রিসর্টে ছিল তার আশেপাশে গিয়ে যদি নজর রাখে তাহলে কি কিছু বুঝতে পারবে? কিন্তু সারাদিন নজর রাখাও তো সোজা কাজ নয়, ওদেরও তো কেউ দেখে ফেলতে পারে। এখান থেকে গোয়া খুব বেশি দূর নয়, গিয়ে আবার ফিরে আসা যাবে। যাওয়ার বিপদ আছে, কিন্তু কিছু বুঝতে না পারার এই অস্বস্তি সন্ধ্যাকে অস্থির করে তুলেছে। ঝুঁকি নিয়েও কাল একবার যাবে গোয়াতে। এসব ভাবতে ভাবতে চোখ লেগে এলো এক সময়। সকাল সকাল উঠে পড়ল। 7:30টায় ব্রেকফাস্ট টাইম এদের। স্নান করে ব্রেকফাস্ট করে নিল। মুম্বাই থেকে জিন্স আর বাহারি টপ কিনেছিল দুজনের জন্য, কিন্তু একদিনও সাহস করে পরে উঠতে পারেনি। আজ পরতে হবে। দুজনে জিন্স পরল, সঙ্গে চকমকে টপ, মাথায় ওড়না বেঁধে নিল। ওড়নার দুদিকে 2 অংশ মুখের উপর বেঁধে নিল। এতে মুখটাও বোঝা যাবে না, আবার খাওয়া দাওয়া করার সময় ওড়না খোলারও দরকার হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল, না, চেনার কোনো উপায় নেই। জিন্স পরতে মায়া রাজি হচ্ছিল না, বকাবকি করে রাজি করালো। হোটেলের রিসেপশন থেকে গাড়ি বুক করে রেখেছিল। বেরোনোর আগে মায়াকে ভালো করে ট্রেনিং দিল। গোয়াতে ওরা যখন রাস্তায় হাঁটবে বা কোনো রেস্তোরাঁয় খেতে যাবে, একসাথে থাকবে না। মায়া যেন সন্ধ্যার দিকে চোখ রাখে, সব সময় যেন পিছনে পিছনে থাকে। রাস্তায় ওরা দুজন দুজনের সঙ্গে কথা বলবে না। সকাল 10:30 নাগাদ গোয়ার যে রিসোর্টে ওরা ছিল সেখানে পৌঁছে গেল। রিসোর্টের মেইন গেটের সামনে কিছুটা দূরে একটা রেস্তোরাঁ আছে, ওখানে গিয়ে বসল। প্ল্যান মতো মায়া সন্ধ্যার পিছনের একটা টেবিলে বসেছে। সন্ধ্যা এমন জায়গায় বসেছে যেখান থেকে রিসোর্টের মেইন গেট স্পষ্ট দেখা যাচ্ছে। 10 মিনিটও হয়নি, সন্ধ্যা দেখল রিসোর্ট থেকে একজন চেনা মানুষ বেরিয়ে আসছে। এই লোকটি লোনাভলাতে থাকে, ড্রাইভার। এই ড্রাইভারের গাড়িতে ওরা মুম্বাই গিয়েছিল, আরও কয়েকবার এখানে ওখানে গেছে। এই লোকটি তো কাল ওকে ফোন করেনি। এখানে কি করছে? কোনো
টুরিস্ট নিয়ে এসেছে নাকি? লোকটি গেটের বাইরে এসে দাঁড়িয়ে রইল, মাঝে মাঝে ভিতরের দিকে তাকাচ্ছে, কারোর জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে। কয়েক মিনিট পরেই সন্ধ্যা দেখল সুরজ দেও আর লোনাভলার সেই দোকানদার যে কালুকে ফোন করেছিল রিসর্ট থেকে বেরিয়ে আসছে। এরা সব দল বেঁধে সন্ধ্যাদের খুঁজতে এসেছে কেন? টাকার কথা কি এরাও জেনে গেছে? জানলো কি করে? পুলিশের কাছে শুনেছে? সুরজ দেও ওই দুজনকে নিয়ে রিসর্টের মেইন গেটের কাছে দাঁড়িয়ে কথাবার্তা বলতে লাগলো। সন্ধ্যা বুঝতে পারল সামনে সমূহ বিপদ। লোনাভলার পুলিশের কাছ থেকে সন্ধ্যার মোবাইল নম্বর পেয়ে গোয়া পুলিশ নম্বর ট্র্যাক করে জানতে পারল কাল রাত 10টা অবধি সাউথ গোয়াতে সন্ধ্যার ফোন অ্যাক্টিভ ছিল, তারপর বন্ধ হয়ে যায়। এত সব জানতে পুলিশের কিছুটা সময় লাগে। লাস্ট লোকেশন ট্র্যাক করে যে রিসোর্টে সন্ধ্যারা ছিল সেখানে পুলিশ পৌঁছয় প্রায় দুপুর 2টো নাগাদ। জানতে পারে সন্ধ্যা আর মায়া তখনও চেক আউট করেনি, তবে হোটেলের ঘরেও নেই। হোটেলের কর্মচারীদের থেকে জানতে পারে ওরা রোজই সকালে বেরিয়ে যেত আর বিকেলে ফিরে আসত, তারপর বিচে বসে থাকতো ডিনার অবধি। ডিনারের পর ঘরে ফিরে যেত। গতকাল আরও 2 দিনের অগ্রিম ভাড়াও দিয়ে দিয়েছে। একজন লেডি কনস্টেবলকে পাহারায় রেখে পুলিশ ফিরে যায়। পুলিশ যখন ওই রিসর্টে সন্ধ্যা আর মায়ার খোঁজ করছিল, ওরা তখন ওই রিসর্টের প্রাইভেট বিচের কাছাকাছি একটা জায়গায় বসে রিসর্টের উপর নজর রাখছিল। পুলিশ প্রাইভেট বিচে এসে খোঁজাখুঁজি করেছে, অন্য আবাসিকদের সঙ্গে কথা বলেছে। সন্ধ্যা এটুকু বুঝল এখন একদিকে পুলিশ আর অন্যদিকে সুরজ দেও আর তার দলবল ওদের খুঁজছে। বিচে যেসব ট্যুরিস্টরা ঘুরে বেড়াচ্ছিল তারা কৌতূহলী হয়ে খোঁজ নিয়েছে পুলিশ আসার কারণ। সন্ধ্যা দেখল যারা খোঁজ নিতে গিয়েছিল তাদের কাছে ভিড় করে দাঁড়িয়ে অন্যরা কথা বলছে। সন্ধ্যা ওই দলের পাশ দিয়ে হেঁটে এলো শোনার জন্য ওরা কি আলোচনা করছে। যেটুকু কানে এলো বুঝল ওরা 2 জন বাঙালি মহিলাকে নিয়ে আলোচনা করছে যারা কলকাতা থেকে কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে এসেছে। টাকার ব্যাপারটা তাহলে সত্যি চাউর হয়ে গেছে? এতক্ষণ সন্ধ্যা আন্দাজ করছিল। এদের কথা শুনে নিশ্চিত হলো ওদের টাকা নিয়ে পালানোর কথাটা জানাজানি হয়ে গেছে। তাহলে ছোটনের দলের লোকেরাও হয়তো পিছু নিয়েছে। এই অঞ্চলে আর থাকা যাবে না। কি ভালো লাগছিল জায়গাটা। গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সন্ধ্যার বুক থেকে। পুলিশকে সন্ধ্যা আর মায়ার মতো 2 জন সাধারণ মধ্যবয়সী মহিলা কতদিন ঠেকিয়ে রাখতে পারবে? ভয়ের সঙ্গে সঙ্গে একটা জেদও তৈরি হচ্ছিল সন্ধ্যার মধ্যে। কিছুতেই হাল ছাড়বে না। কাল রাতে মোবাইলটা বন্ধ করেছিল, তারপর আর অন করেনি। একটা আড়াল খুঁজে বসল ওরা। সন্ধ্যা মোবাইল অন করে খোঁজ করতে লাগলো এরপর কোথায় যাওয়া যায়। দেখল উডুপি বলে একটা জায়গা আছে, সেখানেও বিচ আছে, আর কারওয়ার বাস স্ট্যান্ড থেকে রাত 12:30 নাগাদ একটা বাস আছে। সন্ধ্যা তার পরবর্তী গন্তব্য পেয়ে গেল। ফোন বন্ধ করে ওরা গাড়িতে উঠে বসল। সন্ধ্যার ফোন 8 ঘন্টার মতো অন ছিল সাউথ গোয়াতে। গোয়া পুলিশের চোখে পড়ল ফোন অন হয়েছে, আর সেই রিসোর্টের কাছে যেখানে সন্ধ্যা আর মায়া ছিল। পুলিশি তৎপরতা বাড়ল। হোটেলে থাকা মহিলা কনস্টেবলকে সজাগ হতে বলা হলো। হোটেলের নিজস্ব নিরাপত্তা রক্ষীরাও সন্ধ্যাদের রুমের কাছাকাছি দাঁড়িয়ে গেল। পুলিশ স্টেশন থেকে অফিসাররা রিসোর্টে চলে এলেন। যতক্ষণে এত কিছু ঘটল, সন্ধ্যা আর মায়া ততক্ষণে কারওয়ারের পথে।
ফোনও বন্ধ হয়ে গিয়েছে। তবে পুলিশের ধারণা হলো ওরা সাউথ গোয়াতেই আছে, তাই সেই অঞ্চলে তল্লাশি জোরদার হলো। ওখানে যখন পুলিশ সন্ধ্যাদের খুঁজছে, সন্ধ্যারা তখন কারওয়ারের হোটেলে। পরের দিন ভোর হওয়ার আগেই সন্ধ্যা আর মায়া উডুপি পৌঁছে গেল। ভালো করে আলো ফোটা অবধি বাস স্ট্যান্ডেই অপেক্ষা করল। ধীরে ধীরে আশেপাশের দোকানপাট খুলল, লোকজনের যাতায়াত শুরু হলো। সন্ধ্যা এই কদিনে কাজ চালানোর মতো হিন্দি বলতে শিখেছে। এতদিন যেখানে যেখানে গেছে হিন্দিতে কাজ চলে গেছে, কিন্তু এখানকার লোকজন কি যে বলছে বুঝতেই পারছে না। এরাও হিন্দি বুঝতে পারছে না একদম। ভাড়া নেওয়ার মতো গাড়িও চোখে পড়ছে না। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছু দূর হাঁটার পর একটা বাজার পেল। সেখানে কোনো রকমে আকারে ইঙ্গিতে লোকজনকে বোঝাবার চেষ্টা করলো ওরা হোটেল খুঁজছে। এইভাবে খুঁজতে খুঁজতে একটা হোটেল পেল। এই কদিন যে ধরনের হোটেলে থাকছিল সেরকম হোটেল নয়, গড়পড়তা হোটেল, তবু এই সই। এত লটবহর নিয়ে ঘোরা সম্ভব নয়। সেদিনটা ওরা হোটেলেই থাকলো। শুধু দুপুরে আর রাতে খেতে বেরোতে হলো। এখানকার খাবার খেতে পারছে না, দোসাটাই যা খাওয়া যাচ্ছে। ওদিকে কলকাতা থেকে গোয়েন্দা বিভাগের দুজন অফিসার পল্টু আর সন্ধ্যার বর তপনকে নিয়ে গোয়া পৌঁছেছে। তপন আর সন্ধ্যার বিয়েটা এখনো আইনের চোখে টিকে আছে। আর পল্টু ছোটনের দাদা। ছোটনের টাকা নিয়েই তো এত সব কাণ্ড। তাই কলকাতা থেকে ওদের দুজনকে নিয়ে আসা হয়েছে সন্ধ্যা আর মায়াকে শনাক্ত করার জন্য। কলকাতা থেকে সন্ধ্যা আর মায়ার যে ছবি পাওয়া গেছে তার সঙ্গে মুম্বাইয়ের সিসিটিভির থেকে পাওয়া ছবি মেলানো যাচ্ছে না। গোয়া রিসোর্টে তেমন স্পষ্ট ছবি পাওয়া যায়নি। সন্ধ্যারা কোনো হোটেলেই নাম বদল করেনি। সব জায়গায় নিজেদের আসল আধার কার্ড দেখিয়েছে পরিচয়পত্র হিসেবে, তাই নাম নিয়ে সমস্যা নেই। নামের সঙ্গে মানুষ দুজনকে ঠিকঠাক মিলিয়ে নিতে পল্টু আর তপনকে আনা হয়েছে। ওদের নিয়ে গোয়া পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছে। যদি ওরা ভিড়ের মধ্যে মিশে থাকে, তপন আর পল্টুর চোখে পড়লে হয়তো চিনে নিতে পারে। পল্টু আর তপন তো মুম্বাইয়ের সিসিটিভি থেকে পাওয়া ছবি দেখে চিনতেই পারেনি। তপন কত বছর সন্ধ্যার মুখের দিকে তাকায়নি, ভালো করে মুখটাই মনে নেই এখন। আর মায়ার দিকে তো কেউ কখনো তেমন করে তাকিয়ে দেখেইনি। তবু এত বছরের চেনা দুজন মানুষ, মনের মধ্যে তাদের ছবি তো ধরা আছে। সেই ছবির সঙ্গে এখনকার ছবির মিল পাচ্ছে না। সামনাসামনি দেখলে হয়তো ভুল হবে না চিনতে, যতই চুল কেটে ফেলুক আর পোশাক বদলে ফেলুক। সরকারি পয়সায় গোয়া দেখতে পাবে কখনো ভেবেছিল পল্টু? যে রিসোর্টে মায়ারা ছিল সেখানে গিয়ে পল্টুর চক্ষু চড়ক গাছ। এরকম জায়গায় ছিল ওরা? রিসোর্ট দেখে তপনের মুখটা চিরতার জল খাওয়ার মতো হয়ে গেল। দুপুরে যখন ওরা খাচ্ছিল তখন তপন বলল, কত বড় জাহাবাজ মেয়ে ছেলে দেখেছিস? আমি শালা ভিলেন বনে রয়ে গেলাম দ্বিতীয় সম্পর্ক করার জন্য। সবকিছু দেখে পল্টুর মাথাও কেমন ঘুরে যাচ্ছে। ভাবতেই পারছে না সন্ধ্যা আর মায়া এত কিছু করে বেড়াচ্ছে। সন্ধ্যা চাকরি করতো বটে, কিন্তু তেমন যে দুনিয়া দেখেছে তা তো নয়। তারা পুলিশকে ছুটিয়ে নাকাল করছে, ভাবতেই পারছে না পল্টু। গোয়াতে কতদিন থাকতে হবে ওরা জানে না। পুলিশ কিছু বলতে পারছে না। সন্ধ্যার ফোন এখনো বন্ধ, তাই পুলিশ বুঝতে পারছে না ওরা গোয়াতেই আছে নাকি অন্য কোথাও। পল্টু আর তপনকে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। পল্টুর অবশ্য মন্দ লাগছে না। নিত্যদিনের রুটিন থেকে মুক্ত একটা বেশ অন্যরকম জীবন। পল্টুরা গোয়া এসেছিল সন্ধ্যারা যেদিন উডুপি পৌঁছেছিল তার পরদিন। পল্টুরা পৌঁছানোর 3 দিন পর মোবাইল ট্র্যাকিংয়ে দেখা গেল সন্ধ্যার ফোন চালু হয়েছে
উডুপিতে। মিনিট 15 পর ফোন আবার বন্ধ হয়ে গেল। উডুপি পুলিশকে খবর দেওয়া হলো। পরের দিন বিকেল নাগাদ উডুপি পুলিশ খবর দিল সন্ধ্যা আর মায়া উডুপি বাসস্ট্যান্ডের কাছে একটা হোটেলে উঠেছিল, 2 দিন ছিল, কিন্তু এখন ওরা ওখানে নেই। মোবাইল ট্র্যাকিং অনুযায়ী হোটেল ছাড়ার পরই সন্ধ্যার ফোন উডুপিতে অন হয়েছিল। তার মানে হোটেল ছাড়লেও ওরা উডুপি ছাড়েনি। যেদিন খবর এলো সেদিন রাতেই কলকাতার 2 গোয়েন্দা অফিসার পল্টু আর তপনকে নিয়ে উডুপিতে পৌঁছল। পরদিন উডুপি পুলিশের টিম নিয়ে আবার সব হোটেলে হোটেলে খোঁজা চলল, কিন্তু ওদের কোনো খোঁজ পাওয়া গেল না। পরের আরও 2 দিন উডুপির কাছাকাছি যত টুরিস্ট স্পট আছে সেসব জায়গায় খোঁজ চলল। খোঁজাই সার। কলকাতার গোয়েন্দা অফিসাররা সিদ্ধান্ত নিল তারা আপাতত কলকাতাতে ফিরে যাবে। পল্টু আর তপন অফিসারদের সঙ্গে ফিরল না। ওরা বলল এত দূরে এসেছে যখন, জায়গাটা দেখে 2-3 দিন পর ফিরবে। অফিসারেরা ফিরে যাওয়ার পর পল্টু আর তপন কোনো মন্দির বা বিচে গেল না। গেল একটা ঘিঞ্জি গলির সামনে। এই গলির মুখে একটা মারোয়াড়ি মুদির দোকানে ওরা সেদিন সন্ধ্যা আর মায়াকে দেখেছিল। যে রাতে ওরা উডুপি পৌঁছেছিল তার পরের দিন বিকেলের দিকে পল্টু আর তপন হাঁটতে হাঁটতে এদিকে এসেছিল চায়ের সন্ধানে। একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে চা খাচ্ছিল। চায়ের দোকানের উল্টো দিকে রাস্তার ওপারে মুদির দোকানের দিকে হেঁটে আসছিল সন্ধ্যা আর মায়া। কায়দার সাজগোজ ছিল না, টেনে চুল বাঁধা ছিল। পল্টুই প্রথমে দেখেছিল। চেনা চেনা লাগলেও ঠিক বুঝতে পারেনি যে ওরাই সন্ধ্যা আর মায়া। মায়ার হাতে একটা বড় প্যাকেট ছিল, সেটা হাত থেকে পড়ে যায়। সন্ধ্যা মাতৃভাষায় ধমকে ওঠে মায়াকে। বাংলা শব্দ শুনে তপনও তাকায় ওদের দিকে। অনেকদিন ভালো করে না দেখলেও সন্ধ্যাকে চিনতে ভুল হয় না তপনের। সন্ধ্যারা মুদির দোকানে দাঁড়ায়, অনেকটা সময় ধরে দোকান থেকে জিনিস কিনতে থাকে। পল্টু আর তপনও ওদের অনেকক্ষণ দেখার সুযোগ পায়। বুঝতে পারে ওরাই সন্ধ্যা আর মায়া। না, পুলিশকে এই খবর ওরা দিতে চায়নি। পুলিশকে খবর দিয়ে ওদের কি লাভ হবে? পল্টু আর তপন ঠিক করেছিল জীবন কাটানোর মতো কিছুটা টাকা সন্ধ্যাদের কাছে রেখে বাকি টাকা নিয়ে ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। জিনিস কিনে পাশের গলির ভিতরে ঢুকে যায় সন্ধ্যারা। মিনিট কয়েক পরে পল্টুরাও গলিতে ঢুকেছিল। দেখল সন্ধ্যা আর মায়া একটা বাড়ির ভিতরে ঢুকে গেল। এত টাকা নিয়ে এরকম একটা বাড়িতে কেন থাকছে? পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য? সামনেই একটা দর্জির দোকান। যে বাড়িতে সন্ধ্যারা ঢুকলো সে বাড়িটা সম্পর্কে ওরা খোঁজ খবর নিল দর্জির কাছে। দর্জি মুসলিম, তাই হিন্দি বোঝে। সে জানালো ওই বাড়িতে এক বিধবা বুড়ি থাকে। ওরা সন্ধ্যা আর মায়ার কথা বলে জিজ্ঞাসা করলো ওরা ওই বুড়ির কে হয়। দর্জি জানালো ওরা কেউ হয় না, বুড়ির বাড়িতে আগের সপ্তাহে ভাড়া এসেছে। দর্জি একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো ওরা এই বাড়ির কথা জানতে চাইছে কেন? তপন বুদ্ধি করে বলল ওরা শুনেছিল এই বাড়িতে ঘর খালি আছে, তাই খোঁজ করছিল। তারপর 2 দিন ওরা পুলিশ যা যা করতে বলেছে করেছে, যেখানে যেখানে যেতে বলেছে গেছে। কলকাতার অফিসাররা ফিরে যাওয়ার পর ওরা এসে দাঁড়ালো সেই গলির সামনের চায়ের দোকানে। অনেকক্ষণ অপেক্ষা করেও সন্ধ্যা বা মায়ার দেখা পেল না। কতক্ষণ আর দোকানে দাঁড়িয়ে থাকা যায়? এদিক ওদিক পায়চারি করে বিকেল অবধি সময় কাটালো, কিন্তু ওদের দেখা পেল না। পরের দিন আর রাস্তায় পায়চারি করতে গেল না। কি করা যায় ভাবতে লাগলো। সন্ধ্যাবেলা পল্টু তার গ্লাস সাজাতে বসলো। গোয়া থেকে বেশ কিছু স্টক তুলে এনেছে। তপন মুখ খিঁচিয়ে বলল,
আবার এসব নিয়ে বসলি এখন? একটা আলোচনা করে বুদ্ধি বার করতে হবে তো। আরে দুপাত তোর পেটে পড়লে মাথা কাজ করবে, নে ধর। কিছুক্ষণ পর মাথাটা যখন একটু ঝিমঝিম করতে শুরু করেছে, তপন বলে, ভালো কথায় ভোলাতে হবে, বুঝেছিস? সন্ধ্যা তোর ভালো কথা বিশ্বাস করবে? কথায় না ভুললে ভালোবেসে ভোলাতে হবে। দেখছিস না পুলিশকে কিভাবে ঘোল খাওয়াচ্ছে? তোকে সন্ধ্যা বিশ্বাস করবে না। ভালো কথায় না বুঝলে পুলিশের ভয় দেখাতে হবে। হ্যাঁ, এটাতে কাজ হতে পারে। চল বেরিয়ে পড়ি এখন, বেশি নেশা হয়ে গেলে যেতে পারবো না। হ্যাঁ চল, কাজটা সেরে এসে স্কচ খাবো। পল্টু ধরেই নেয় ওরা যেমনটা ভেবেছে ঠিক তেমনটাই হবে। ওরা গিয়ে টাকার ভাগ চাইবে আর সন্ধ্যা বিনা বাধায় দিয়ে দেবে। ওরাও ড্যারাং ড্যারাং করে টাকা নিয়ে কলকাতায় চলে যাবে। পুলিশ যে সাদা পোশাকে ওদের উপর নজর রাখছে সেটা ওদের জানা ছিল না। কাল সকালে যে ওদের উপর নজর রাখছিল সে ওদের সারাদিন একটা রাস্তায় পায়চারি করতে দেখেছে, আর মাঝে মাঝে বিভিন্ন দোকানদারের সঙ্গে বসে সেখানে দোকানের ভাড়া কত, কি ব্যবসা করলে লাভ হতে পারে এসব নিয়ে আলোচনা করতে দেখেছে। সন্ধ্যায় দেখেছে ওরা কিছু খাবার কিনে হোটেলের ঘরে ঢুকে গেছে। কাল রাতে যে নজর রাখতে এসেছিল সে কাল হোটেলের কর্মচারীদের কাছে খবর নিয়ে জেনেছে দুজনে ঘরে বসে ড্রিঙ্ক করছে। সেও নিশ্চিন্ত হয়ে হোটেলের একটা ঘরে গিয়ে ঘুম দিয়েছে। আজ রাতের ডিউটি যে করতে এসেছে, পল্টুরা ঘরে বসে ড্রিঙ্ক শুরু করেছে জেনে সে নিশ্চিন্তে খেতে চলে গেছে। পল্টু আর তপন যখন বেরোলো, রিসেপশনে বসা ছেলেটি ওদের আটকালো। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলো। ওরা বলল রাতের খাবার খেতে যাচ্ছে। সন্ধ্যারা যে বাড়িতে ভাড়া থাকছে সেখানে যখন পল্টুরা এসে পৌঁছলো, গলির বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে। বাড়ির মেইন গেটে কোনো তালা নেই। ওরা পা টিপে টিপে ঢুকলো। লম্বাটে দোতলা বাড়ি। কোন তলায় ওরা থাকে কে জানে। ওপরের একটা ঘরের জানলা খোলা, ঘরে আলো জ্বলছে। নিচের ঘরে কোনো সাড়া শব্দ নেই, আলোও চোখে পড়ছে না। ওরা নিচেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ওপরে ওঠা সিঁড়িটা বাড়ির বাইরে খোলা জায়গায়, কোনো গেট নেই। ওপরের জানলায় কে যেন এসে দাঁড়ালো। ওরা একটু সরে আসলো যাতে ওপর থেকে ওদের দেখা না যায়। সেই সময় ওদের কানে এলো, মায়া, বাইরের গেট খোলার আওয়াজ হলো না? আমি তো শুনতে পেলাম না। তোমার আজকাল এই এক রোগ হয়েছে, খালি আওয়াজ শোনো। না রে, গেটটা খুললে একটা কেমন আওয়াজ হয়, মনে হলো সেই আওয়াজটা শুনলাম। আমি কোনো আওয়াজ পাইনি। পল্টু আর তপন দুজনে দুজনের হাত চেপে ধরল। ঠিক বাড়িতেই ঢুকেছে। সন্ধ্যারা ওপরের তলায় আছে। সামনের এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই কুবেরের সম্পদ ওদের হাতের মুঠোয় চলে আসবে। ধীরে ধীরে ওরা সিঁড়ি দিয়ে ওপরে উঠল। একটাই দরজা, যা, আর কোনো ভাড়াটে নেই। দরজার সামনে এসেও ওরা দাঁড়িয়ে রইল। দরজায় নক করবে? এত রাতে ওরা দরজা খুলবে? যদি জিজ্ঞাসা করে কে, কি বলবে? পুলিশ? একে অপরের সঙ্গে কথা না বললেও পল্টু আর তপন একই কথা ভাবছিল। তপন এগিয়ে গিয়ে দরজার ওপর আস্তে আস্তে টোকা দিল। ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। তপন আবার 2-3টে টোকা দিল। সব চুপ। 10 টোকা দেওয়ার পরও যখন ভিতর থেকে কোনো সাড়া এলো না, তপন মৃদু গলায় বলল, সন্ধ্যা, দরজা খোলো। আমি তপন, ভয় পেও না। পুলিশ নেই আমাদের সঙ্গে, শুধু আমি আর পল্টু। দরজা না খুললে এক্ষুনি পুলিশকে ফোন করব।
মিনিট 5 পর সন্ধ্যা দরজা খুলল। তপন আর পল্টু ঢুকল ঘরে। সন্ধ্যা দরজা বন্ধ করে দিল। প্রথম কয়েক মিনিট 4 জনই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউই বুঝতে পারল না কি বলবে। মায়া বুঝতে পারছে না চেনা লোক দেখে খুশি হবে নাকি ভয় পাবে। তপনের গলা শুনে সন্ধ্যার চোখে মুখে যে আতঙ্ক ফুটে উঠেছিল তা দেখেছে মায়া। সন্ধ্যাই প্রথম কথা বলল। পল্টুকে উদ্দেশ্য করে বলল, পল্টুদা, তোমরা এখানে কি করে এলে? পল্টু সবিস্তারে ওদের কলকাতার গোয়েন্দা অফিসারদের সঙ্গে গোয়া আসা, গরু খোঁজার মতো করে সন্ধ্যাদের খোঁজা, সন্ধ্যার ফোন উডুপিতে অন হয়েছে দেখে এখানে আসা সব বলল। সব শুনে সন্ধ্যা জিজ্ঞাসা করল, তা পুলিশকে ধোঁকা দিয়ে শুধু দুজনে এলে কি টাকার ভাগ নিতে? তপন সন্ধ্যার গলায় তেজের আঁচ পেয়ে জ্বলে উঠল। কত টাকা আছে সঙ্গে? বলবো না, তোমাদের দেবও না, এখান থেকে যাও, এক কানা করিও দেব না। তাহলে পুলিশ ডাকে? তাই ডাকো, তারা তোমাদেরও ছাড়বে না, মাথায় রেখো। পল্টু নরম গলায় সন্ধ্যাকে বোঝানোর চেষ্টা করলো, দেখো সন্ধ্যা, জেদ করে কারো ভালো হবে না, তার চেয়ে অর্ধেক আমাদের দিয়ে দাও, বাকি অর্ধেক নিয়ে তোমরা যেখানে খুশি যাও, আমরা পুলিশকে কিছু বলবো না। সন্ধ্যা চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, পল্টুদা, তোমাকে দিতে পারি টাকা, কিন্তু ওই লোকটাকে একটা টাকাও দেব না। আমাকে ভয় দেখিয়ে টাকা নিয়ে গিয়ে অন্য মেয়ে মানুষের সঙ্গে ফুর্তি করবে, সে হবে না। কিন্তু তোমার ঘটে তো বুদ্ধি নেই, তোমাকে টাকা দিলে ওই লোকটাই সব হাতিয়ে নেবে। বলা যায় না, তোমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতেও পারে। তুমি তো জন্ম থেকে ওদের দেখছো, চেনো না ওদের? পল্টু সন্ধ্যার কথা শুনে থমকালো। খুব একটা ভুল কিছু বলেনি সন্ধ্যা। পল্টু জানে তপন আর ওর ভাইরা বেজায় স্বার্থপর। তপনের দিকে সন্দেহের চোখে তাকালো পল্টু। পল্টুর চোখে সন্দেহ দেখে তপন মুখ খিঁচিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? এই মেয়ে ছেলেটার কথায় ভুলিস না পল্টু। দেখছিস না পুলিশকে ঘোল খাইয়ে ছেড়েছে, ওর মাথায় বদ বুদ্ধি ভরা। সন্ধ্যা এবার জোরে হেসে উঠল, হাসতে হাসতে বলল, বোধ হোক বা ভালো, বুদ্ধিটা আমার আছে। টাকা দিলেই যে তোমরা পুলিশ ডাকবে না তার কোনো গ্যারান্টি আছে? সন্ধ্যার এটা মনে হলো না যে টাকা নেওয়ার পর পুলিশকে খবর দিলে তপন আর পল্টুরও বিপদ হবে। তপনকে দেখে এত বছরের যন্ত্রণা, রাগ সন্ধ্যার স্থিরতাকে ভেঙে দিয়েছে। লাভার মতো ফুটতে থাকা সেই রাগ অশ্রাব্য গালাগালি হয়ে সন্ধ্যার মুখ থেকে বেরিয়ে আসছিল। ঠান্ডা মাথায় চিন্তা করার অবস্থায় সন্ধ্যা ছিল না। তপন টাকার লোভে চুপচাপ হজম করছিল, কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারল না। হিংস্র জন্তুর মতো বলল, মুখ খারাপ করিস না, চাইলে তোদের এখানে খুন করে টাকা নিয়ে চলে যেতে পারি, তা তুমি পারো। তবে আমাদের তো পুলিশ দেখেনি, তোমাদের দেখেছে। আমাদের ডেড বডি পেলে আর টাকা না পেলে পুলিশ কাদের ধরবে ভাবো? ঘটা করে আবার পুলিশকে জানিয়েছো এখানে কদিন বেড়াবে। সন্ধ্যার মুখে ব্যঙ্গের হাসি দেখে তপনের মাথা জ্বলে ওঠে। সন্ধ্যা যে ভুল কিছু বলছে না সেটা বুঝে রাগ আরো বেড়ে যায়। সন্ধ্যা প্রতি কথায় ওদের টক্কর দিচ্ছে। তপন ভেবেছিল সন্ধ্যা ভয় পেয়ে টাকা দিয়ে দেবে। তপন সত্যি ভাবেনি টাকা পেয়ে পুলিশকে ওদের খোঁজ দিয়ে দেবে বা পল্টুকে তার ভাগ দেবে না। কিন্তু ঘরে উপস্থিত 3 জনই সে কথাই ভাবছে। তপন অন্য রাস্তা নেয়, বলে, এতই যখন অবিশ্বাস, বিশ্বাস করাবো কি করে? যদি রাজি থাকো আমি তোমার সঙ্গে থেকে যেতে পারি। পল্টুকে টাকা দিয়ে দাও, ও চলে যাক। বাড়িতে ওর মা বাবা আছে, তাদের দেখার কেউ নেই। পল্টুর এই কথাটা বেশ পছন্দ হলো। সন্ধ্যা, এই কথাটা তপন মন্দ বলেনি। তোমাদের সংসারটাও জোড়া লাগলো, আমারও একটু উপকার হলো। মায়ারও মনে হলো এটা বেশ ভালো উপায়। একজন পুরুষ মানুষ সঙ্গে থাকলে কত সুবিধা।
মায়া উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ বৌদি, এটা হলে ভালো হয়। সন্ধ্যা ঝামটে উঠল, চুপ কর তুই, ওকে আমি চিনি না। এরপর সন্ধ্যা অকথ্য ভাষায় তপনকে গালাগাল করতে থাকে। তপন আর নিজেকে সামলাতে পারল না। পল্টু আর মায়া কিছু বুঝে ওঠার আগেই তপন সন্ধ্যার চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। পল্টু অনেক চেষ্টা করেও বাগে আনতে পারছে না। তপনের গায়ে যেন অসুরের শক্তি। মায়া দেখল সন্ধ্যার মাথা ফেটে দেওয়াল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ভয়ে মায়ার সারা শরীর অসাড় হয়ে গেল। সন্ধ্যা প্রথম দিকে কিছুটা লড়াই করছিল, তপনকে এলোপাথারি কিল চড় মারছিল। তাতে তপনের রাগ আরো বাড়ছিল, আরো জোরে জোরে সন্ধ্যার মাথা ঠুকে দিচ্ছিল। পল্টু বুঝতে পারছিল না কি করা উচিত। ঘরের কোণে একটা কাঠের টুল ছিল, সেটা তুলে তপনের মাথায় আঘাত করল। আঘাতটা বেশ জোরেই হয়েছিল সম্ভবত। তপন চিৎকারও করল না, মাটিতে লুটিয়ে পড়ল। সন্ধ্যা অনেক আগেই নিস্তেজ হয়ে পড়েছিল। তপনের মুঠো আলগা হতেই সেও মাটিতে পড়ে গেল। পল্টু আর মায়া বাকরুদ্ধ হয়ে কতক্ষণ যে দাঁড়িয়েছিল তা ওদেরও খেয়াল নেই। পল্টুর গলা শুকিয়ে আসছিল, কোনো রকমে উচ্চারণ করল, জল। মায়া কাঠের পুতুলের মতো জল এনে দিল। পল্টু জল খেয়ে বলল, কি হলো বলো তো? ওরা কি মরে গেল? মরে গেল শুনেই মায়া ডুকরে কেঁদে উঠল। পল্টু নিজের মনে বিড়বিড় করতে লাগলো, ডাক্তার ডাকলে তো পুলিশ আমাকে খুনের দায়ে ধরে নিয়ে যাবে। কি করি এখন? এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ওরাও মরল, আমিও মরলাম। ঘরের চারদিক রক্তে ভেসে যাচ্ছে। মায়া ভয়ে সন্ধ্যার কাছেও যেতে পারছে না। পল্টু কিছুক্ষণ ছটফট করে ঘরে পায়চারি করল। তারপর দরজা খুলে বেরোতে গিয়ে মনে হলো মায়াকে রেখে যাওয়া যাবে না। কাল তো পুলিশ আসবেই, আর মায়া বলে দেবে পল্টুই তপনকে মেরেছে। পল্টু মায়াকে ডাকল, মায়া চলো। কোথায় জানি না। বৌদির কি হবে? কাল কেউ দেখতে পাবে নিশ্চয়ই, তারাই হাসপাতালে নিয়ে যাবে। আমরা এখানে থাকলে পুলিশ আমাদের ধরবে। মায়া আপত্তি করল না। পল্টু আর মায়া টাকার ব্যাগ নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। রাস্তা জুড়ে মধ্যরাতের নিস্তব্ধতা। একটা কুকুর ওদের দেখে চিৎকার করে উঠল।